এভলিউশন শুধু একটি থিওরি নাকি ফ্যাক্ট? আমাদের সবচেয়ে পুরনো পূর্বপুরুষ আসলে কোথা থেকে এসেছেন? আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। বিলিয়ন বিলিয়ন বছর ধরে বিবর্তনের পর অসংখ্য প্রকারের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি তৈরি হয়। আজ আপনারা যত গাছপালা, প্রাণী ও জীব দেখতে পান তার সবই এসেছে বিবর্তনের মাধ্যমে। এর মধ্যে একটি প্রজাতি হল হোমো সেপিয়েন্স, অর্থাৎ মানুষ। কিন্তু প্রশ্ন ওঠে যে যদি মানুষ বানর থেকে আসে তাহলে আজও আমরা বানর দেখতে পাই কেন? এই সব বানর, শিম্পাঞ্জি ও গরিলা কেন মানুষের মধ্যে বিবর্তিত হয় না? এই ধরনের প্রশ্ন প্রায়শই মানুষের দ্বারা উত্থাপিত হয়। কিছু লোক তো বিবর্তনকে পুরোপুরি অস্বীকার করে, বলে যে এটি মিথ্যা। এই বিবর্তন তত্ত্বে আসলে কতটা সত্যতা আছে? এটি কি শুধু একটি তত্ত্ব নাকি একটি ফ্যাক্টও? এবং কিভাবে এই বিভিন্ন ধরনের জীব বিবর্তিত হয়েছে? আসুন আজ এই ভিডিওতে জেনে নেই। শুরুতেই বন্ধুরা সবচেয়ে বড় ভুল ধারণাটি পরিষ্কার করে দিই। বিবর্তন তত্ত্ব কখনোই এটি বলে না যে বানর মানুষে রূপান্তরিত হয়েছে, বরং এটি বলা হয় যে শিম্প্যাঞ্জি, গরিলা, বানর এবং মানুষের পূর্বপুরুষ একই ছিল এবং সেই পূর্বপুরুষেরা আজ আর বেঁচে নেই। যদি আপনি বিবর্তনকে কল্পনা করতে চান তাহলে একটি গাছ কল্পনা করুন। একটি গাছের শুরু হয় একটি কাণ্ড থেকে, তারপর উপরে শাখা প্রশাখা তৈরি হয় এবং সেই শাখা প্রশাখা থেকে আরও ছোট ছোট শাখা তৈরি হয়। একইভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে গাছের শেষ প্রান্তে আপনি যা দেখবেন তা হলো আজকের দিনে বেঁচে থাকা সমস্ত জীব। কিন্তু একটি প্রশ্ন আপনার মনে এখনই আসবে যে আমাদের যে পূর্বপুরুষেরা ছিলেন তাদের মধ্যে কিছু মানুষ হয়েছে, কিছু শিম্পাঞ্জি হয়েছে এবং কিছু বানর হয়েছে, এমনটি কেন হলো? এর উত্তর আপনারা ভিডিওতে পরে জানতে পারবেন। 1859 সালে চার্লস ডারউইন তার একটি ঐতিহাসিক বই লিখেছিলেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইয়ে তিনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব নিয়ে কথা বলেছিলেন। এখন প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব শুনে আপনার মনে হতে পারে যে এটি কোনো বড় রহস্যময় কিছু ঘটছে, সব জীবের মধ্যে কোনো অভ্যন্তরীণ প্রকৌশল চলছে, কিন্তু এমন কিছুই নয়। এটি একটি সহজ ধারণা। যখন মানুষ, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে প্রজনন হয় তখন জিন এক জীব থেকে অন্য জীবে যায়। আমাদের জিন বাচ্চাদের মধ্যে প্রবাহিত হয় এবং যখনই এটি ঘটে জিনে পরিব্যক্তি বা মিউটেশন দেখা যায়। জিনে কিছুটা পরিবর্তন আসে এবং কিছু ভিন্নতা দেখা যায়। উদাহরণস্বরূপ, আপনার বাদামি চোখ এবং আপনার বাচ্চাদের সবুজ চোখ দেখা যায়। এর অর্থ হলো যে তাদের চোখের রং নিয়ন্ত্রণকারী জিনে হঠাৎ একটি পরিবৃত্তি ঘটেছে। সম্ভবত ভবিষ্যতে আসা বাচ্চাদেরও সবুজ চোখ দেখা যেতে পারে। প্রায়শই এই ভিন্নতাগুলির মধ্যে কিছু উপকারী আবার কিছু ক্ষতিকারক তাদের পরিবেশের কারণে। তাই কিছু টিকে থাকতে পারে, কিছু বিলুপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকেই প্রাকৃতিক নির্বাচন বলা হয়। উদাহরণস্বরূপ, ধরুন একটি বাদামি রঙের ব্যাঙ আছে যা জঙ্গলে থাকে। এর 5টি বাচ্চা আছে, যার মধ্যে 4টি বাদামি রঙের এবং একটি সবুজ রঙের। এই সবুজ রঙের ব্যাঙটি নিজেকে খুব ভালোভাবে ছদ্মবেশিত করতে পারে, সবুজ গাছপালার মধ্যে ক্যামোফ্লেজ করতে পারে। এর ফলে এটি একটি সুবিধা পায়। একদিন একটি সাপ এসে বাদামি রঙের ব্যাঙগুলিকে খেয়ে ফেলে, কারণ তারা সহজেই দৃশ্যমান হয়, কিন্তু এই সবুজ রঙের ব্যাঙটি দেখা যায় না, বেঁচে যায় এবং এর ভবিষ্যৎ প্রজন্ম এখন সবুজ রঙের হবে। মোটামুটিভাবে প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব এভাবেই কাজ করে। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অনেক মোটিভেশনাল স্পিকার এই শব্দটি ভুলভাবে ব্যবহার করেন এই বলে যে যারা শারীরিকভাবে সুস্থ শুধুমাত্র তারাই টিকে থাকতে পারবে। মানুষ কল্পনা করে যে যার বড় বড় বাইসেপস, ট্রাইসেপস, সিক্স প্যাক থাকবে শুধুমাত্র তাদেরই টিকে থাকা দেখা যাবে, কিন্তু এটি বলা আসলে ভুল হবে। চার্লস ডারউইনের মতে ফিট মানে হলো যে তার চারপাশের পরিবেশে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে। এখন আপনি মৌলিক বিষয়গুলি বুঝে গেছেন। এবার বুঝুন যে বিবর্তন আসলে কিভাবে ঘটেছে। বিবর্তনের বৃক্ষে যদি আপনি সময় ধরে পেছনে যেতে থাকেন তাহলে প্রত্যেকের মধ্যেই আপনি একটি সাধারণ পূর্বপুরুষকে দেখতে পাবেন। কয়েক বিলিয়ন বছরে এগিয়ে গেলে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় বিবর্তনের ফলে, সায়ানোব্যাকটেরিয়া। এটি ছিল প্রথম ব্যাকটেরিয়া যা শালক সংশ্লেষণ করতে পারত, অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে শক্তি উৎপাদন করত। এতে ওয়ানিকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো এবং শেষ পণ্য হিসাবে অক্সিজেন উৎপন্ন হতো। আজ যত প্রজাতি বিদ্যমান তারা সবাই একটি ভারসাম্যে বিদ্যমান, এমন একটি ভারসাম্য যেখানে সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে। এবং তারপর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। অনেক ধন্যবাদ।